জুলাই হত্যার মামলায় এইমাত্র গ্রেপ্তার হলো আরএস ফাহিম চৌধুরী। আমি একদম স্পষ্টভাবে মনে করি যে বিএনপির কারো না কারো শেল্টার ছাড়া সেই দেশে আসতে পারতো না। শুধু আওয়ামী লীগের যে কোনো পর্যায়ের এই ধরনের দোসর কিংবা নেতাকর্মী যারা অপরাধী তাদেরকে যদি এইভাবে প্রশ্রয় দেওয়া হয়, আমি একদম স্পষ্টভাবে মনে করি যে বিএনপির কারো না কারো শেল্টার ছাড়া সেই দেশে আসতে পারতো না। সে বিদেশে পালাতক ছিল, কন্টেন্ট ক্রিয়েটর ফাহিম সে দেশও আসছে। সাম্প্রতিক সময় দেখলাম যে যারা আসামি তারা অনেকটা প্রকাশ্যে হচ্ছে, এদের বিরুদ্ধে আপনাদের কোনো ব্যবস্থা নেবেন কিনা অথবা আপনাদের এরকম স্পেসিফিক কোনো ঘটনা নিয়ে আমি তো এখনো ওয়েল ব্রিফড হই নাই যে এটার জবাব দেবো। তো এটা আমার মনে হয় আমাকে জানালে একটু লিখিত আমি এটা তদন্ত করে ডিপার্টমেন্ট। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনে এই আরএস ফাহিম চৌধুরী ছাত্রদের বিপক্ষ হয়ে অনেক নির্ভীক অত্যাচার চালিয়েছে এই আরএস ফাহিম চৌধুরী। তাছাড়াও ইতিমধ্যে হত্যা মামলায় জড়িত। তৌহিদ আফ্রিদির পরপরেই এইবার আরএস ফাহিম কোনো মতেই রক্ষা পেল না। দেশে আসার পরপরেই তাকে গ্রেপ্তার করে ফেলে পুলিশ। অনেকেই বলতেছে ফাঁসি হতে যাচ্ছে আরএস ফাহিম চৌধুরীর। প্রিয় দর্শক, কি করেছিল আসলে এই আরএস ফাহিম চৌধুরী? তাছাড়া আদৌ কি তার ফাঁসি হবে? তো চলুন ভিডিওতে চলে যাই। আমি একদম স্পষ্টভাবে মনে করি যে বিএনপির কারো না কারো শেল্টার ছাড়া সেই দেশে আসতে পারতো না। শুধুমাত্র এই ব্যক্তি না, বরং যারা তাদের জায়গা থেকে এই 24-এর অভ্যুত্থানে সরাসরি জনগণের বিপক্ষে অবস্থান ছিল, অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান ছিল, যারা তাদের জায়গা থেকে একদম এই গুম খুন বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পর্কিত ছিল, আওয়ামী লীগের যে কোনো পর্যায়ের এই ধরনের দোসর কিংবা নেতাকর্মী যারা অপরাধী তাদেরকে যদি এইভাবে প্রশ্রয় দেওয়া হয়, আমি একদম স্পষ্টভাবে মনে করি যে বিএনপির কারো না কারো শেল্টার ছাড়া সেই দেশে আসতে পারতো না। এবং এখন পর্যন্ত সেইভাবে উন্মুক্তভাবে যে চলছে, তার এত জুলাই বিরোধী রেকর্ড ডকুমেন্টেশন থাকার পরও এখানেও অবশ্যই সরাসরি কারো মদত আছে। এটা হয়তো বা টাকার বিনিময় কিংবা অন্য কোনো কিছুর বিনিময় কিন্তু আছে। আমরা শুধু এইটুকু বলতে চাই যে যারা অপরাধী, যারা নিরপরাধ ছিল, অনেক আছে যারা জাস্ট ভোট দিত, শুভাকাঙ্ক্ষী ছিল, নিরপরাধ ছিল, আমরা চাই না তাদের কোনো শাস্তি হোক, ভোগান্তি হোক, কিন্তু যারা অপরাধী তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, বিএনপি যদি যেহেতু তারা একই সাথে সরকার, তারা যদি তাদের জায়গা থেকে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান না নেয়, ব্যবস্থা না নেয়, তাহলে বাংলাদেশের জুলাইয়ের যারা জনতা ছিল, ছাত্র ছিল, এই ছাত্র জনতাকে এটার জন্য সাফার করতে হবে। অনেককে এই জন্য আবার নতুন করে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আমরা এইটুকু আহ্বান জানাই যে এরপরে আমার একজন ভাইয়েরও যদি এই রক্ত ঝরে, জীবন যায়, এই দায় তখন শুধুমাত্র ওই খুনির কিংবা আওয়ামী লীগের ওই দোসরদের হবে না, বরং বিএনপির হাতেও ওই খুনের কিংবা রক্তের দাগ থাকবে। এই জন্য তারা যেন তাদের জায়গা থেকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয় এবং পুরো দেশে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার তাদের যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা থেকে তারা বের হয়ে এসে তারা যেন ওইটুকু মাথায় রাখে বিগত 16 বছর তাদের উপরে কারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল, তারা যেন তাদের জায়গা থেকে বাংলাদেশে এখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আছে, এটা যেন ভালো করে মাথায় রাখে এবং অপরাধীদের শাস্তির ব্যবস্থা করে। আমরা দেখেছি না, নির্বাচনের আগে বিএনপি কিন্তু একাই নির্বাচন করেনি, বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে অধিকাংশ ক্ষেত্রে নির্বাচন করেছে এবং তারা আওয়ামী লীগের অনেক দোষী নেতাকর্মী ছিল যাদেরকে তারা এই কমিটমেন্ট দিয়েছে নির্বাচনের পরে তাদেরকে জামিনে মুক্ত করবে, তারা অবাধে চলাফেরা করতে দিবে, তাদের সব কিছুর ব্যবস্থা করে দিবে। এই শেল্টার তারা তাদের জায়গা থেকে দিয়েছিল এবং ওই কাজগুলো, ওই কমিটমেন্টগুলো তারা তাদের জায়গা থেকে বাস্তবায়ন করছে। আমরা আমাদের জায়গা থেকে ওই বিএনপি বিরোধিতা রাজনীতি করব, সরকার বিরোধিতা রাজনীতি করবো, এটা আমরা করতে চাই না। কিন্তু তারা যে কাজগুলো করছে এটার জন্য তাদেরও অনেক নেতাকর্মীকে সাফার করতে হবে। মাঠ পর্যায়ে বিএনপির অনেক নেতাকর্মী আছে যারা বিগত 16 বছর ঠিকমতো বাড়িতে থাকতে পারে নাই, যারা জুলুমের উপরে থাকতে হয়েছে, জেলে থাকতে হয়েছে। এখন তাদের আবার কিছু নেতাগুলা তারা ভালো থাকার জন্য যদি ওই কালপ্রিটদেরকে প্রশ্রয় দেয়, এটার জন্য কিন্তু সবাইকে সাফার করতে হবে। তো আমরা একদম স্পষ্ট করে আমাদের জায়গা থেকে আহ্বান জানাই। আমরা আসলে বুঝবো কিছুদিন পরে, বেশি দিন লাগবে না, 1-2 মাসের মধ্যে বুঝবো যে আমরা ইউনূস সরকারকে তো অনেক গালি দিতে পেরেছি, অন্তর্বর্তীকালীন সরকারকে যা ইচ্ছা তাই বলেছি, সমালোচনা করতে পেরেছি। আমরা বুঝবো যে এটা আসলে আমরা কতটা স্বাধীনতার মধ্যে ছিলাম, এত বেশি স্বাধীনতার মধ্যে ছিলাম যে আমরা আমাদের স্বাধীনতার মধ্যে যে ছিলাম এটাই বুঝতে পারি নাই। তো এটা আস্তে আস্তে বুঝতে পারবো, কিন্তু আমরা তারপর আহ্বান জানাই বিএনপি যেন তাদের জায়গা থেকে তাদের যে কোনো স্বার্থের বিনিময়ে অপরাধীরা যেন তাদের থেকে ছাড় না পেয়ে। লোকজন ছিল যারা আন্দোলনে উস্কানিটা দিয়েছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে একজন দেখলাম যে আমরা গতকাল সে বিদেশে পালাতক ছিল, কন্টেন্ট ক্রিয়েটর ফাহিম সে দেশও আসছে। সাম্প্রতিক সময় দেখলাম যে যারা আসামি তারা অনেকটা প্রকাশ্যে হচ্ছে, এদের বিরুদ্ধে আপনাদের কোনো ব্যবস্থা নেবেন কিনা অথবা আপনাদের অবস্থানটা কি?
এইরকম স্পেসিফিক কোনো ঘটনা নিয়ে আমি তো এখনো ওয়েল ব্রিফড হই নাই যে এটার জবাব দেব। তো এটা আমার মনে হয় আমাকে জানালে একটু লিখিত আমি এটা তদন্ত করে ডিপার্টমেন্টকে ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারবো, এটা আমার নজরে নাই। এর জন্য আরেকটা বোধহয় তদন্ত কমিশন গঠন করার কথা বলেছে, আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের ইশতেহারের মধ্যেও আছে যে আমরা বিডিআর গঠনটা পুঙ্খানুপুঙ্খানু করে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপাতত এটুকু বলি, কারণ ডিটেইল এখন বলতে পারবো না। 2006 সালে নিয়োগবঞ্চিত 630 জন এখন দাঁড়াদাঁড়ি করছেন, তারা কি চাকরি পাবেন কেন বর্তমান সরকার? অবশ্যই পাবে। মামলা তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল, শেষ পর্যন্ত অনুমোদন করে নাই। তারা ন্যায় বিচার পাবে। আদালতের রায় অনুসারেই তারা তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামারি পাঠানো হয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তরে। কি কারণে সেটা অনুমোদন হয় নাই জানি না, তবে অবশ্যই তারা ন্যায় বিচার পাবে, নিয়োগ পাবে। মানে মন্ত্রী এক সেকেন্ড একটা প্রশ্ন, মামলা প্রত্যাহারের বিষয়ে একটা কথা বলছে, পিছন থেকে একটা সাংবাদিকের কথা বলছে, যারা ছাত্র হত্যার সাথে জড়িত এবং যেসব সাংবাদিকরা উৎসাহিত করছে এবং শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিকরা নানাভাবে মানে শেখ হাসিনাকে খুনে উৎসাহিত করছে, এইসব সাংবাদিক কিছু জেলে আছে, কিছু এখনো বাইরে আছে। মাননীয় মন্ত্রী, এই সাংবাদিকগুলা যারা এই সাংবাদিক সমাজের কলঙ্ক, তাদের বিচার নিশ্চিত হবে কিনা? এইখানে কোন শ্রেণী পেশার উল্লেখ করার তো প্রয়োজন নাই। যারা আইসিডি অ্যাক্টের অধীনে মামলায় অভিযুক্ত তাদের সেই আইনে মামলা হবে, বিচার হবে। যারা সাধারণ ধারায় অন্যান্য কোর্টের মামলায় অভিযুক্ত হয়েছে সেখানে মামলা হবে। আলাদা করে পিসমিল করে কোনো শ্রেণী পেশার মানুষকে বিভক্ত করার কোনো কারণ নাই। আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আরএস ফাহিম চৌধুরী এই নামটাই এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিষাক্ত বিষয়। আওয়ামী লীগের ঘনিষ্ঠ এই বিতর্কিত ব্যক্তি, যিনি শেখ হাসিনার পতনের পর বিদেশে পালিয়ে গিয়েছিলেন, হঠাৎ বিএনপি সরকারের ক্ষমতায় আসার সাথে সাথে দেশে ফিরে এসে জাঁকজমকপূর্ণ শোডাউন দিচ্ছেন। ৩০০ ফুট রাস্তায় ২০ থেকে ৩০টা গাড়ির কনভয় নিয়ে যেন রাজা বাদশা। কিন্তু প্রশ্ন একটাই, এই অপরাধীর পেছনে কোন খুঁটির জোর লুকিয়ে আছে? কে তাকে এত সাহস দিচ্ছে যে হত্যা মামলার আসামি হয়েও সে নির্বিঘ্নে দেশে ফিরে আসে এবং আইনের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়ায়? এটা কি নতুন সরকারের দুর্বলতা, না কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? জানা যায়, জুলাই 2024-এর গণঅভ্যুত্থান, যেখানে ছাত্র জনতা ফ্যাসিস্ট শাসন উল্টে দিয়েছে, সেখানে আরএস ফাহিম চৌধুরী ছিল এক কুখ্যাত নাম। বাড্ডা থানার হত্যা মামলার প্রধান আসামি। সেই মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে, কিন্তু ফাহিম সে তো নির্বিঘ্নে ইমিগ্রেশন পার হয়ে বিদেশে পালিয়ে গিয়েছে। মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজীবের সাথে মিলে জুলাই আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা চালিয়েছে। আফ্রিদি আর ফাহিমের একটা গ্যাং ছিল, পুলিশের সাইবার টিমকে আন্দোলনকারীদের তথ্য দিয়ে সহায়তা করত, যাতে নিরীহ ছাত্র জনতাকে ধরে মারা যায়। পুলিশের সহায়তায় মানুষ মারা, আর এখন সেই খুনি দেশে ফিরে হিরো সাজছে। ফাহিমকে বলা হয় ছোটখাটো মাফিয়া। আওয়ামী লীগের আমলে মোহাম্মদপুরের কুখ্যাত কাউন্সিলর রাজীব এবং আসিফের সাথে যুক্ত হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়েছে। হাসিনা সরকারের পতনের পর মামলা থেকে বাঁচতে দেশ ছেড়ে পালায়। 2 বছর ধরে ইউনূস সরকারের সময় সে ছায়ায় লুকিয়েছিল, কারণ তার বিরুদ্ধে হত্যা মামলা, গ্যাং লিডারশিপের অভিযোগ। কিন্তু বিএনপি ক্ষমতায় আসতেই সে স্বাধীন হয়ে গেল। তার কাছে দেশ এখন স্বাধীন, যেখানে খুনিরা নির্বিঘ্নে ফিরে আসে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 7 দিনের মাথায় ফাহিম দেশে ফিরে এসেছে রাজার হালে। 300 ফিট রোডে 20 থেকে 30টা গাড়ির কনভয় নিয়ে শোডাউন দিয়ে ঢাকায় প্রবেশ করেছে। এটা কি সাধারণ ফিরে আসা? না, এটা একটা চ্যালেঞ্জ। জুলাই শহীদদের রক্তের উপর পা দিয়ে বলছে, আমি অজেয়। মোহাম্মদপুর এবং ঢাকায় আবারও তার গ্যাংয়ের ত্রাস দেখতে হবে। প্রশ্ন উঠছে, তাকে অভয় দিল কে? বিএনপির নতুন সরকার কি আওয়ামী লীগের অপরাধীদের আশ্রয় দিচ্ছে? না, নাকি ফাহিমের পেছনে কোনো অদৃশ্য শক্তি, যা বিএনপিকেও চাপ দিচ্ছে? সামাজিক মাধ্যমে তাহসিনেশন লিখেছেন, ফাহিম দেশে এসে চোরের মতো চুপচাপ থাকলেও আমি কিচ্ছু বলতাম না, কিন্তু যেভাবে সে লাফালাফি করে শোডাউন দিচ্ছে তা দেখে আমি একটু অবাক হয়ে ভাবলাম, এই হ্যাডাম দেখানোর পেছনে অবশ্যই কোনো কারণ আছে। পরে জানলাম ফাহিমের মামা বিএনপি থেকে এমপি হয়েছে। জি, ঠিক শুনছেন, ফাহিমের মামার নাম ATM মিজানুর রহমান,
যিনি কুমিল্লার বড় রেস্টুরেন্ট মিয়ামির মালিক। আপনারা যারা কুমিল্লার উপর দিয়ে নোয়াখালী, চট্টগ্রাম কিংবা অন্য জায়গায় যান তারা সবাই চিনবেন রেস্টুরেন্টটা। ওনার ব্যাকআপেই আজ ফাহিম নিজেকে বাদশা ফিল করছে। ফাহিমকে আমি একটু বলতে চাই, ভাবলাম ওর নিজের একটা বাচ্চা আছে, কিন্তু আজকে একটা পোস্ট দেখলাম যেখানে জুলাইতে শহীদ হওয়া কয়েকটা বাচ্চার ছবি দেওয়া। তা দেখে আর নিজেকে আটকাতে পারলাম না এই পোস্ট দিতে। ফাহিমের ওই ভয়েসটা এখনো কানে বাজে, রাজীব ভাই ধীরম ধীরম গুলি মারছে, আর এটা বলে তার হাসিটা। এই ফাহিমরাই সাপের মতোই খোলস বদলিয়ে বারবার আপনাদের সামনে আসবে, আর আপনারাও ওকে মাথায় তুলে নাচবেন। এটাই বাংলাদেশ। কালকে ছিল ওর রাজীব ভাই, এখন শুনলাম ওর ববি হাজ্জাজ ভাইয়ের সাথেও ভালো কানেকশন, আর কুমিল্লার বাকি এনসিপি লিডারদের সাথে তো আগে থেকেই হাত আছে ওর। সবারই লাগবে ওকে, কারণ আপাতত বাংলাদেশে ছাপরি কিং ও একাই আছে, যাকে একটা কল দিলেই 100 থেকে 200 মোটরসাইকেল, 50টা গাড়ি নিয়ে ধীরম ধীরম করে রাস্তায় নির্বাচনী প্রচারণা আর শোডাউন করবে। ঠিক আগে যেমন ভূমিদস্যু বসুন্ধরার মালিক এবং খুনি রাজীবের করেছে, কাল হবে বিএনপির অনেক নেতার। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন RS ফাহিম চৌধুরী, যার বিরুদ্ধে ইতিমধ্যে হত্যা মামলা রয়েছে, কিন্তু কিভাবে সে এত সাহস করে দুবাই থেকে দেশে আবার ফিরলো, এইটা শুধুমাত্র নাকি বিএনপির হাত রয়েছে। তবে শেষ পর্যায়ে RS ফাহিম চৌধুরীকে সবাই গ্রেপ্তার জারি করতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই RS ফাহিম চৌধুরী ছাত্রদের গণহত্যা করেছে, যেটা ইতিমধ্যে সবাই বলতেছে, আর যার কারণে সবাই তার গ্রেপ্তার জারি করতেছে, এমনকি শাস্তিও চাচ্ছে। তো এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।